গুড মর্নিং। তোমাদের আজকের ক্লাস ফোর্থ সেমিস্টার জেনারেলের জন্য। তোমাদের শর্ট কোয়েশ্চেন আমি গ্রুপে দিচ্ছি। আমি তোমাদের প্রথমেই বলে নিয়েছি যে আমার যে পোর্শন আছে সেখানে কিন্তু বড় প্রশ্ন হবে না, 5 মার্কসের কোয়েশ্চেন বেশিরভাগই রয়েছে। তো আজকের যে প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে অন্যতম, যেহেতু আমার যে টপিক আমি পেয়েছি তোমাদের পড়ানোর জন্য, যে সেকশনটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমরা গত কয়েকটা ক্লাস ধরে আমরা দেখার চেষ্টা করছি যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের বিভেদ কী করে হলো, এবং সর্বোপরি এই যে মুসলিম রাষ্ট্র গঠন হলো পাকিস্তান, এই যে গঠনটা কিভাবে হয়েছিল সেটা আমার সিলেবাসের অন্তর্গত। আজকের টপিক মুসলিম লীগের অন্যতম লিডার এবং পাকিস্তান রাষ্ট্রের জনক মোহাম্মদ আলী জিন্না। এই মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি কি ছিল, যেটা পাকিস্তান রাষ্ট্র গঠনে অত্যন্ত গুरुत्वपूर्ण भूमिका पालन করেছিল। তাহলে आज का जो टॉपिक है वो है कम्युनलिज्म के ऊपर, वन ऑफ द मोस्ट इम्पॉर्टेंट टॉपिक इन योर सिलेबस। तो 14 पॉइंट्स ऑफ मोहम्मद अली जिन्ना, जो पाकिस्तान के राष्ट्र के जनक माना जाता है, जैसे हम लोगों का महात्मा गांधी है, तो उसके बारे में ये 14 पॉइंट्स क्या था और उसके ऊपर थोड़ा एक डिस्कशंस आज के क्लास का मुद्दा है। একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে এই 14 পয়েন্টসটা বলার আগে একটু জেনে নিই যে 1927 সালে সাইমন কমিশন আমাদের দেশে এসেছিলেন। তোমরা স্কুল লেভেলে পড়েছো, ভারতবর্ষের পরিকাঠামোকে দেখার জন্য এবং পরবর্তীকালে ভারতবর্ষের যে সংবিধান কেমন হবে সেটা দেখার জন্য। কিন্তু যেহেতু ওতে ভারতীয় কোনো মেম্বার ছিল না, মানে আমাদের যে বিচারপতি যে সাইমন এসেছিলেন ইংল্যান্ড থেকে, তার যে কমিটি ভারতবর্ষের সংবিধান রচনা করা হবে, ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের ব্যাপারে কথা বলা হবে, অথচ ভারতীয় কোনো মেম্বার ছিল না। मतलब उस टीम में कोई भी भारतीय ना होने के कारण किसी भी भारतीय दल, पॉलिटिकल पार्टी ज्वाइन नहीं किए थे, मतलब समर्थन भी नहीं किए थे, কেউ জয়েন করেনি। কিন্তু মুসলিম যারা নেতা ছিলেন সেই সময়ে কিছু এক ধরনের লিডার, একটা লিডার যারা সমর্থন করেনি আর একটা লিডার কিন্তু সমর্থন করেছিল। তার মধ্যে যারা বিশেষ করে পাঞ্জাবের যারা মুসলমান ছিলেন, মুসলিম গোষ্ঠী যারা ছিলেন, স্যার মোহাম্মদ শফি, ফিরোজ খান নুন, ফজলি হোসেন, স্যার মোহাম্মদ ইকবাল, এনারা বলছেন সাইমন কমিশনকে সমর্থন করেছিলেন। मतलब ये लोग सपोर्ट किए थे कि अच्छा ही है। ভারতীয় জাতীয় কংগ্রেস সাপোর্ট করেনি এবং তার পরবর্তী যে স্টেপ আমরা দেখেছি 1928 সালে জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু নেতৃত্বে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল যে আগামী দিনে ভারতবর্ষে কিভাবে সংবিধান রচনা করা হবে, এবং সেখানে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল দিল্লিতে 1928 टू 31 अगस्त के महीने में ये मीटिंग बुलाया गया था। मतलब भारतवर्ष में पूरे जो पॉलिटिकल पार्टी थे सबको बुलाया गया था कि आने वाले दिनों में भारत का क्या होने वाला है संविधान के बारे में। उसी बैठक में नेहरू जी ने, मोतीलाल नेहरू ने, उन्होंने अपना भी प्रस्ताव रखा था जिसको हिस्ट्री में बोला जाता है नेहरू रिपोर्ट। নেহরু রিপোর্টকে যদি আমরা একটু ভালো করে পড়ে নিই, তার 3-4টে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমি বলবো, একটা হচ্ছে যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ সেন্ট্রাল থাকবে, স্টেট থাকবে। 2 নাম্বার হচ্ছে ভারতবর্ষের যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই পার্লামেন্ট গঠিত হবে, 2টো পার্লামেন্ট, मतलब 2 पार्लियामेंट होगा जिसका मेंबर्स होगा 200 लोअर असेंबली का, लोअर कॉन्स्टिट्यूएंसी, जिसका हम लोग लोकसभा बोलते हैं, 500 लोकसभा, राज्यसभा का 200 और 500 रहेगा লোকসভা का, মানে লোকসভার 500 এবং রাজ্যসভা 200, এরকমভাবে ভাগ করার কথা বলা হয়েছিল। এবং এদেরকে বলে দেওয়া হয়েছিল যে এরা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আসবেন। আরও ডিটেলস আছে, আমি অতটা যেতে চাইছি না, কারণ আমার মেন টপিক হচ্ছে কমিউনালিজম, নেহরুর জিন্নার 14 পয়েন্টস। এবং ওখানে ওই প্রস্তাবেতে কিন্তু কোনো জায়গাতে উল্লেখ করা হয়নি যে নেহরু, মতিলাল নেহরু বলেছিলেন জাতি, ভারতবর্ষ জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে সমানভাবে ফ্যাসিলিটিস নেবে এবং নিরাপত্তা তারা ব্যবস্থা থাকবে, একথা মতিলাল নেহরু রিপোর্টে কিন্তু বলা হয়েছিল, যেটা নেহরু রিপোর্ট নামে পরিচিত। এখন ওই বইটাকে মোহাম্মদ আলী জিন্না ছিলেন, তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন
যে দেখুন আমাদের তো মুসলিমদের সম্পর্কে এখানে তো কোনো কথাই বলা হয়নি, মুসলিমদের কিছু বিশেষ সুযোগ সুবিধা এই সংবিধানে দেওয়া উচিত, আর মুসলিমরা পিছিয়ে পড়া জাতি। তো জিন্নার এই প্রস্তাব তৎকালীন যিনি হিন্দু মহাসভার একটা লিডার ছিলেন M.R. জয়াকার, তিনি তীব্র বিরোধিতা করেছিলেন যে না, মোহাম্মদ আলী জিন্নার এই কথা শোনা হবে না, কারণ তিনি মুসলিমদের কথা বলছেন। তো এই যে অপমানটা, মোহাম্মদ আলী জিন্না অপমানিত হয়েছিলেন এবং তিনি বলা হয় যে তার মানে অত্যন্ত দুঃখের সঙ্গে সেই মিটিং ছেড়ে দিয়েছিলেন এবং মিটিং ছেড়ে বেরিয়ে এসে বলেছিলেন যে এবার থেকে আমাদের পথ আলাদা হয়ে গেল। তার মানে কি, কংগ্রেস তার তো কথাই শুনলো না, মুসলিমদের জন্য কিছু ফ্যাসিলিটি চেয়েছিলেন। তার জন্য তিনি এটা মনে রাখবে যে 1924 সাল মোহাম্মদ আলী জিন্না কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসে মুসলিম লীগ জয়েন করেছিলেন পুরোপুরি ভালো। তাহলে এটা একটা বড় ধাক্কা। এরপর তিনি ভারতবর্ষের যে অন্যান্য মুসলিম লীগের লিডার তাদের সঙ্গে সহমত হয়ে গেলেন এবং তারা দিল্লিতে 1929 সালে একটা কনফারেন্সে বসলেন এবং সেখানে কিছু বেসিক সিদ্ধান্ত নেওয়া হলো মুসলমানদের উন্নতি কল্পে। मतलब 1929 जब दिल्ली में एक बैठक बुलाया गया ऑल इंडिया मुस्लिम्स, मतलब ऑल इंडिया मुस्लिम कॉन्फ्रेंस, इसके 1 जनवरी में बुलाया गया था। उसमें कुछ डिसीजन लिया गया था जिसके भारतवर्ष के मुस्लिम्स कम्युनिटी के लिए अच्छा सोचा जाए, ऐसे कुछ 3-4 पॉइंट्स है, लेकिन उनमें से ज़्यादातर पॉइंट्स इस 14 पॉइंट्स में आया है। तो क्या क्या प्रस्ताव लिया गया उसको लेकर और अपने कुछ जो इच्छा थी जवाहरलाल मतलब मोहम्मद अली जिन्ना का, उसको मिला के इन्होंने 1929 और 21 मार्च को दिल्ली में ऑल इंडिया मुस्लिम लीग के कॉन्फ्रेंस बुलाए और उसमें वो प्रेसिडेंट बने और वहाँ पर ही ये 14 पॉइंट्स की फार्मूला उन्होंने रखा सबके सामने। माने वही जे ऑल इंडिया मुस्लिम ऑल इंडिया मुस्लिम कॉन्फ्रेंसের বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিনে মুসলিমদের কী কী ফ্যাসিলিটি দেওয়া হবে, তারই পরিপ্রেক্ষিতে দিল্লিতে পরবর্তী যে বৈঠকটা আয়োজিত হলো সেখান থেকে প্রস্তাব, মোহাম্মদ আলী জিন্না প্রেসিডেন্ট হলেন 1929 সালের 28 মার্চ দিল্লিতে। তিনি এই বৈঠকেতেই 14টা পয়েন্টস ভারতবর্ষে আগামী দিনে মুসলমান সম্প্রদায়ের আর তারা কী কী অধিকার চায় সেই নিয়ে তারা 14 পয়েন্টস যে প্ল্যান সেটা তিনি রাখলেন। আমি এখন তোমাদের একটা একটা করে প্ল্যানগুলো পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ আলী জিন্না ভারতবর্ষের মুসলমানদের জন্য কি চেয়েছিলেন, এটি হচ্ছে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনের আনসার। ফার্স্ট, তিনি বলছেন যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রবর্তন করতে হবে। मतलब भारतवर्ष में जिस तरह की आज का जो गठन है सेंट्रल और स्टेट, इसी तरह की एक स्ट्रक्चर जो हम लोग बोलते हैं वो होना चाहिए। ये प्रस्ताव उन्होंने फर्स्ट पॉइंट में बोला। दूसरा प्रस्ताव, তিনি বলছেন যে আমাদের প্রত্যেকটা রাজ্যে, সেন্ট্রাল না, প্রত্যেকটা রাজ্যে একই ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়া উচিত। কারণ কেন্দ্রতেও স্বায়ত্তশাসন থাকবে এবং স্টেটেতেও স্বায়ত্তশাসন থাকবে। আর স্বায়ত্তশাসন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ গভর্নমেন্ট? স্বায়ত্তশাসন মানে হচ্ছে ইংরেজরা ওপরে থাকবেন, তারা পূর্ণ স্বাধীনতা চাইছেন না। তারা বলছেন যে ইংরেজরা থাকবে আমাদের মাথার ওপর, কিন্তু আমরা যে বাকি ফ্যাসিলিটিগুলো সেগুলো কিন্তু আমরা স্বাধীনভাবে নেব, অর্থাৎ তারা নিজেরা স্বাধীনতা ভোগ করবেন। मतलब ऊपर अंग्रेज रहेंगे लेकिन अंदर जो गवर्नमेंट चलेगा वो अपने आप हम लोग इंडिपेंडेंट रहेंगे। इसी को बोला जाता है सेल्फ गवर्नमेंट। তো বলছে রাজ্যতেও যেন স্বায়ত্তশাসন বজায় থাকে, কেন্দ্রতে থাকবে, রাজ্যতেও যেন একইভাবে থাকে। তিনি প্রস্তাব দিচ্ছেন যে প্রত্যেকটা আইনসভাতে, 3 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা আইনসভাতে মুসলমানদের জন্য উপযুক্ত সংখ্যক প্রতিনিধিকে সুযোগ দিতে হবে নির্বাচনে। मतलब हर जो लोकसभा, जिसको हम लोकसभा बोलते हैं, राज्यसभा बोलते हैं, विधानसभा बोलते हैं, मतलब बोल रहे हैं कि हर जो लॉ मेकिंग सेंटर है उसमें मुस्लिम्स वालों को उसके अनुपात के हिसाब से निर्वाचन में उसका नाम नथिभुक्त करने देना चाहिए। तीसरा प्रस्ताव। 4 নম্বর প্রস্তাব যে প্রত্যেকটা আইনসভায় 1/3 অংশ মুসলমানদের জন্য সংরক্ষণ করতে হবে। मतलब 1/3 मुस्लिम्स के लिए हर राज्यसभा हो, लोकसभा, हर जगह में 1/3 मुस्लिम होना चाहिए, संरक्षित रखना है। ये प्रस्ताव उन्होंने 4 नंबर पॉइंट पे बताया।
5 নম্বর প্রস্তাবে বলছেন যে সাম্প্রদায়িক বাটোয়ারার ভিত্তিতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা রাখতে হবে। মানে তোমাদের আমি গত ক্লাসে যদি তোমাদের একটা ক্লাসে মনে থাকে যে 1909 সালের মৌলভী সংস্কার আইনের ওখানে কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল যে মুসলমানদের জন্য আলাদা নির্বাচন করা হবে। এই প্রস্তাবটাকে তিনি ফেরত নিয়ে এলেন, এই কথাটাকে, যে সাম্প্রদায়িক বাটোয়ারা মানে হচ্ছে যে ধর্মের ভিত্তিতে নির্বাচন, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 6 नंबर पॉइंट्स जेटा मतलब धर्म के अनुसार, 5 नंबर जो है वो धर्म के अनुसार निर्वाचन करना है, इलेक्शन करना है। 6 नंबर पॉइंट হচ্ছে ভারতের প্রদেশগুলিতে এমনভাবে গঠন করতে হবে, প্রদেশগুলিকে এমনভাবে গঠন করতে হবে যেখানে যে এলাকাতে মুসলমান, যেমন ধরো মুসলমান সংখ্যা বেশি আছে সেই এলাকাতে তাদের সংখ্যাগরিষ্ঠতা যেন বজায় থাকে। मतलब ওইখান থেকে मतलब भारतवर्ष में जिस स्टेट में ज़्यादा मुस्लिम्स हैं वहाँ से ज़्यादा प्रतिनिधि मुस्लिम्स वालों का ही आएंगे। इस तरह का एक प्रस्ताव उन्होंने रखा और जगह का नाम जो बताया बंगाल, पंजाब और जो साउथ मतलब जो नॉर्थ वेस्टर्न जो इंडिया है वहाँ पर मुस्लिम्स ज़्यादा थे, तो जिन्ना का मानना था कि उस एरिया में ज़्यादातर मुस्लिम्स वालों को ही लॉ मेकिंग एजेंसी में लाया जाए, मतलब निर्वाचन में भी अंतर्भुक्ति किया जाए। 7 नंबर पॉइंट হচ্ছে যে তারা দাবি করছেন সকল সম্প্রদায়রা যেন ধর্মের দিক দিয়ে যেন স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন। মানে हर रिलीजियन को जो लोग जो भी धर्म को फॉलो करेंगे उसको उसके हिसाब से फॉलो करने देना चाहिए। 8 नंबर, কোনো আইনসভায় কোনো সম্প্রদায়ের মানুষ 3% সদস্য যদি কোনো বিলের বিরোধিতা করেন তাহলে সেই বিল প্রত্যাহার করতে হবে। এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরো কোনো বিল পাস হবে আইনসভাতে, সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির 3-4% যারা রয়েছেন তারা বিরোধিতা করছেন যে না এটা কমিউনিটির পক্ষে হার্মফুল হবে, এই বিল প্রত্যাহার করে নিতে হবে। জিন্নার বক্তব্য ছিল এই জায়গায়, मतलब अगर किसी कम्युनिटी में 3/4 मतलब 4 भाग से 3 भाग, तो 3/4% अगर किसी भी बिल के विरोध करते हैं तो उस बिल को लौटा लेना चाहिए, मतलब पास नहीं करना है। ये भी 8 नंबर प्रस्ताव में जिन्ना ने बताया था। 9 नंबर प्रस्तावे যেটা কথা বলা হয়েছে যে প্রাদেশিক আইনসভার ছাড়া, মানে যে সমস্ত স্টেটে ধরো বিধানসভা আছে তাদের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই সংবিধানকে সংশোধন করা যাবে না বা পরিবর্তন করা যাতে না যায় সেটার প্রস্তাব কিন্তু জিন্না রেখেছিলেন, মানে তাদের পারমিশন নিতে হবে। 10 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় এবং যে প্রাদেশিক মন্ত্রিসভা যে সরকার নির্বাচিত হয়ে আসবেন, 9 নম্বরে বলছেন যে সরকার ইলেক্ট হয়ে আসবেন তার মধ্যে যারা মন্ত্রী হবেন তার মধ্যে 1/3 3 ভাগের 1 ভাগ যেন মুসলমান হয়, এটা কিন্তু প্রস্তাব রেখেছিলেন। मतलब 1/3 जो है वो मुस्लिम्स होना चाहिए, ये प्रस्ताव उन्होंने रखा था। 1/3 मुस्लिम्स होना बहुत जरूरी है। 11 নম্বর প্রস্তাবে বলা হয়েছিল যে রাজ্য এবং স্থানীয় সংস্থাগুলির চাকরিতে, राज्य एवं स्टेट एंड जो भी लोकल बॉडीज़ होगा उसमें अगर नौकरी जो है उसमें मुस्लिम्स के लिए रिजर्वेशन का प्रावधान रखना है, माने मुसलमानদের জন্য সিট সংরক্ষণ করে রাখতে হবে চাকরিতে, একথা কিন্তু জিন্না তার প্রস্তাবে বলেছিলেন। 12 নম্বর প্রস্তাবে তিনি বলছেন সিন্ধু প্রদেশকে, তখনকার দিনে বোম্বাই আর সিন্ধু প্রদেশ বলতে আমাদের যে পাকিস্তান ওই যে জোনটা এটা বোম্বাইয়ের সঙ্গে জোড়া লাগানো ছিল, ইনি বলেছেন যে সিন্ধু প্রদেশ এবং বোম্বাই প্রদেশকে আলাদা আলাদা করে দিতে হবে যাতে করে নতুন প্রদেশ গঠন করা যায়। কারণ বর্তমানে আমরা জানি যে পাকিস্তান আফগানিস্তানের বর্ডার এবং মুম্বাইয়ের সঙ্গে অনেকটা দূরত্ব এবং তাদের কালচারেও আলাদা, তো তখন থেকে মুসলিমদের একটা আলাদা সবসময় দাবি ছিল, যেহেতু ওই উত্তর পশ্চিম ভারতবর্ষের সিন্ধু অঞ্চলটা মুসলমান ছিল বেশি, তো তার জন্য সেটাকে সবসময় আলাদা করে রাখতে চাইছিলেন, যার ফলে এই প্রস্তাবও তিনি কিন্তু রেখেছিলেন।
এছাড়া আরও কী কী জায়গার আলাদা করতে চেয়েছেন একটু শুনে নাও। সেটা হচ্ছে যে বালুচিস্তান প্রদেশ, এটা আমাদের বর্তমানে পাকিস্তান এরিয়ার মধ্যে রয়েছে, এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা আফগানিস্তানের বর্ডার, সেই এলাকাগুলোতে সাংবিধানিক সংস্কার, ওই এলাকাগুলো যে কনস্টিটিউয়েন্সি বডি রয়েছে সেখানে ভারতবর্ষের সংবিধানের যে আগামী দিনে হতে চলেছে সেখানে যেন विपुल परिमाणे संस्कार करा है। मतलब जो कॉन्स्टिट्यूशनल जो स्ट्रक्चर है वो नया तरह से किया जाए इस एरिया में। আর একটা হচ্ছে যে জিন্না চেয়েছিলেন ভারতবর্ষে মুসলমানদের ডেভেলপমেন্টকে কল্পে, যে ভারতবর্ষের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্ষেত্র, সেটা কালচার, সেটা হতে পারে এডুকেশন, সেটা হতে পারে লিটারেচার, প্রত্যেকটা জায়গায় যেন মুসলমানদের জন্য রিজার্ভেশন रखा है। मतलब हर जगह में मुस्लिम्स के लिए रिजर्वेशन के लिए उन्होंने बात कही थी। একটু সমালোচনাটা দেখে নি। আমরা তো 14টা পয়েন্ট পড়লাম, যে কোনো বইতে তোমরা পেয়েও যাবে। এই 14টা পয়েন্ট যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারবো যে জিন্না তো ভারতবর্ষে প্রথমে কংগ্রেসের লিডারদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল এবং কংগ্রেসের মেম্বারও তিনি ছিলেন। তারপরে আস্তে আস্তে কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়ে, এবং তোমাদের বলি এক সময় মহাত্মা গান্ধী এবং জিন্নার খুব ভালো সম্পর্ক ছিল। আস্তে আস্তে সম্পর্ক যখন খারাপ হয় 1924 সালে তিনি কংগ্রেস ছেড়ে দেন। তারপরে 1928 সালে সর্বদলীয় বৈঠক, কিছুক্ষণ প্রথমেই যেটা বললাম যে ওই বৈঠকে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে মুসলমানদের উন্নতির জন্য ভারতীয় সংবিধানে কিছু ব্যবস্থা রাখা হোক, তার কথা শোনা হয়নি। তিনি কংগ্রেসের ওই বৈঠক ছেড়ে বেরিয়ে চলে আসেন এবং ভারতবর্ষের অন্যান্য যে মুসলিম লিডাররা ছিল তাদের সঙ্গে তিনি জোট বাঁধেন এবং মুসলিম লীগের নেতৃত্বে ভারতবর্ষের মুসলমানদের জন্য जा जा भालो जिनिस, मतलब ऑल इंडिया मुस्लिम्स लीग के अंडर में मुस्लिम्स के लिए जितना भी अच्छा कर सके आने वाले दिनों के लिए उन्होंने प्रस्ताव रखा। और चाहे वो ऐसा हो सकता है कि भारत की जो ट्रेडिशनल जो मतलब डेमोक्रेटिक सेटअप है उसके खिलाफ, ये उसके खिलाफ ही था, क्योंकि अगर भारतवर्ष में किसी एक कम्युनिटी के लिए तुम इतना फैसिलिटीज़ नहीं मांग सकते, क्योंकि ये भारतवर्ष के डेमोक्रेसी के लिए अच्छा नहीं है, ये होता नहीं है। लेकिन फिर भी जिन्ना ने ये मांगा, और কারণ মুসলমানদের তিনি উন্নতির কল্পেই মুসলমান সমস্যার যে নানান ধরনের বিষয় ছিল সেটা তিনি তুলে ধরেছিলেন, যার জন্য তিনি চাইছিলেন যে মুসলমানদের মধ্যে যে মানে ছোটোখাটো বিভেদ রয়েছে, মুসলমানের যে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন, মুসলমানদের মধ্যে যে এই চাকরির দিক দিয়ে পিছিয়ে রয়েছেন, মুসলমানরা যে सांस्कृतिक दिख दे पीछे रहे, मतलब हर फील्ड में मुस्लिम्स जो पीछे पड़े हुए हैं उस पिछले वर्ग को मुस्लिम्स को सामने लाने के लिए मोहम्मद अली जिन्ना ने ये 14 पॉइंट्स का इस्तेमाल किए। और आने वाले दिनों में नेक्स्ट क्लास में शायद तुम लोग देख पाओगे कि आने वाले दिनों में तुम लोगों को हम शॉर्ट क्वेश्चन भी देंगे कि इस 14 पॉइंट्स को पकड़ के मोहम्मद अली जिन्ना ने सामने रखा, और आने वाले दिनों में जो पाकिस्तान राष्ट्र की गठन हुआ था ये 14 पॉइंट्स के बेस्ड के ऊपर ही गठन हो गया था। माने भारतवर्षेर आगामी दिने भविष्यते मुसलमान जे मोहम्मद अली जिन्नार मतानुसारे भविष्यते जे मुस्लिम राष्ट्रेर गठनटा हयेछिलो সেই গঠনটা কিন্তু এই 14 পয়েন্টসের ওপরেই ভিত্তি করে তৈরি হয়েছিল। তার জন্যে তিনি এই যে 14 পয়েন্টসের পর কি হয়েছিল জানো, ভারতবর্ষে মুসলমান জাতি মানে ভারতবর্ষের মুসলিম লীগ যে ভারতীয় মুসলমান সম্প্রদায়ের কাছে মানে একমাত্র প্রতিনিধি এবং একমাত্র মাসিহা রূপান্তরিত হয়েছিলেন। তো এটা কিন্তু ভারতীয় রাজনীতিতে একদিকে হয়তো খারাপ, কিন্তু মুসলিম রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হয়ে দাঁড়িয়েছিল। ওকে, তোমাদের 5 মার্কসের একটা কোয়েশ্চেন করে রাখবে 14 পয়েন্টস কি, আর একটা ছোট্ট প্যারা করে নেবে। তো আজকের এখানেই ক্লাস শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।